নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। হ্যাঁ, চমকে উঠবেন, সত্যি চমকে উঠবেন। সমাজে এরকম অনেক খবর আছে যেগুলো হয়তো আপনারা চোখ বুলিয়ে চলে যান বা পড়ার দরকার হয় শুধু পড়েন। যদি সেই খবরের অন্তর্নিহিত অর্থগুলো আপনারা একবার যাচাই করার চেষ্টা করতেন বা সেই খবরের জেরে আগামী ভবিষ্যতে কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার এই সমাজে কি প্রভাব পড়তে পারে বা আপনার রাজ্যে কি প্রভাব পড়তে চলেছে সেগুলো সম্পর্কে যদি একটু চিন্তা ভাবনা আপনারা করেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে সারা ভারতবর্ষ বিশ্বের দরবারে নতুন জায়গা নিলেও আপনার পশ্চিমবঙ্গ পড়ে আছে পশ্চিমবঙ্গেই। এই পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দলের অভিশাপে পশ্চিমবঙ্গ ভারতের কাছে সঠিক জায়গা করে নিতে পারেনি। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। দেখুন, কেন আমি এই কথাগুলো বললাম, দেখবেন প্রতি বছর ঢং করে এই সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পের গুচ্ছ সামাজিক প্রকল্পের সূচনা করে এবং সেই সামাজিক প্রকল্পগুলোকে বাস্তবায়িত করবার জন্য হাজার 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 কোটি টাকা সরকারি রাজকোষ থেকে আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে এবং সেটার বিজ্ঞাপন বাবদ খরচা করবার জন্য কোটি কোটি টাকা সরকার খরচা করে। যে কোনো সামাজিক প্রকল্পের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে সমাজে তার অবশ্যই পজিটিভ প্রতিক্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান যে সরকার থাকে সেটা তার ভোট ব্যাংকের তার বৈতরণী পার করবার জন্য মানুষের ভোট ব্যাংকে নিজের দিকে টানবার জন্য তার একটা বিরল প্রচার। এবং আমরা এই প্রচার এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার প্রচুর পরিমাণে করেছে, আমরা দেখেছি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন, যুবশ্রী প্রকল্প চালু করেছেন, রূপশ্রী প্রকল্প চালু করেছেন। কন্যাশ্রী প্রকল্পের না হলেও 8,000 কোটি টাকা উনি খরচা করে ফেলেছে এই রাজ্যের কোষাগার থেকে, যেটা আমার আপনার ট্যাক্সের টাকা। এবং রূপশ্রী প্রকল্প যখন উনি চালু করলেন, চালু করতেই প্রায় 3,000 কোটি টাকা উনি রাজকোষ থেকে খরচা করে ফেলে দিচ্ছেন, যেটা আপনার আমার ট্যাক্সের টাকা। এবং বারবার আমাদের এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই প্রকল্পেরগুলোর সমাজের নাকি বিরাট পজিটিভ প্রভাব পড়বে। কি ক্ষেত্রে প্রভাব পড়বে? সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার বুঝিয়েছে যে এই প্রকল্পগুলোর মধ্যে থেকে যারা গ্রাম অঞ্চলের মানুষ, অত্যন্ত দরিদ্র মানুষ, যারা মেয়েদেরকে বোঝা মনে করত, তারা নাকি শুধুমাত্র সংসারের বোঝা কমানোর জন্য নাকি নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। সুতরাং এই প্রকল্পগুলো চালু করার ফলে গ্রাম অঞ্চলে যে সমস্ত দরিদ্র মানুষ আছে সেই সব মানুষগুলো তাদের নাবালিকা মেয়েদের আর বিয়ে দেবে না, তারা তাদের মেয়েদের নাকি আগামী দিনে আরো পড়াবে। এই কথা আপনাদের সামনে আমাদের সামনে বারবার প্রচার করেছে এবং মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কোথাও একটা তার প্রচারে প্রভাবিত হয়েছে। হয়তো তারা এটা ভেবেছে যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলোর মধ্যে থেকে হয়তো সেই প্রত্যন্ত গ্রামের সেই মানুষটার, সেই গরিব মানুষটার যারা একটা সময় তার নিজের মেয়েকে সংসারের বোঝা মনে করত এবং সেই বোঝা কমানোর জন্য সেই মেয়ের 18 বছর হওয়ার আগে বিয়ে দিয়ে দিত, হয়তো সেই সংখ্যাটা কমেছে। গ্রামের অঞ্চলে মেয়েরা হয়তো এখন স্কুলে যাচ্ছে, তারা পড়াশুনো করছে, শিক্ষার মান তাদের বাড়ছে বা তাদের ক্ষেত্রে শিক্ষার যে পরিমাণ সেই পরিমাণটা বা সংখ্যাটাও হয়তো, শিক্ষার্থীর সংখ্যাটাও হয়তো বাড়ছে। এইটা ভেবে পশ্চিমবঙ্গের অনেক মানুষ তারা ভেবেছেন সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলোর মধ্যে দিয়ে সত্যি বিস্তর উন্নতি হয়েছে বা সামাজিক প্রভাব পড়েছে, সামাজিক উন্নতি হয়েছে সমাজে। কিন্তু আপনাদের ধারণা যে ভুল, বা এই সরকার শুধুমাত্র এই প্রকল্পগুলোর ঢপের মতো বা ঢঙের মতো বিজ্ঞাপন করে শুধুমাত্র আপনাদের চোখের উপরে কালো পর্দা রেখে আপনাদের ভোটগুলোকে কুড়িয়ে 3-3 বার ভোটের বৈতরণী পার করেছে, তা আমি এখন কিছুটা পরিসংখ্যান দিয়ে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। যখনই আমি পরিসংখ্যানটা আপনাদের সামনে রাখবো তখনই আপনারা বুঝতে পারবেন যে বর্তমান পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে এবং যে কোনো প্রকল্পের প্রভাব সেই প্রকল্পটা যদি ভালো হয় তার সেই প্রকল্পের প্রভাব কিন্তু আস্তে আস্তে সমাজে ভালোর দিকেই পড়ে। আর যদি কোনো প্রকল্প খারাপ হয় সেই প্রকল্পের প্রভাব কিন্তু সমাজে দীর্ঘদিন ধরে খারাপ হতে হতে আরো খারাপের দিকে যায়। যেমন জ্যোতি বসু যখন এই প্রাইমারি স্কুল থেকে ইংরেজিটা তুলে দিয়েছিল, সেই সময় দাঁড়িয়ে
কিন্তু কয়েকটা জেনারেশনে যেরকম নষ্ট হয়ে গেছিল তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হয়েছিল বেশ অদীর্ঘ সময় ধরে, বহু বছর ধরে, কারণ দীর্ঘ জেনারেশন, একাধিক জেনারেশন সেই ইংরেজি পড়া থেকে বঞ্চিত হয়েছে। গরিব মানুষ যাদের ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাতে পারতো না, তারা প্রাইমারি স্কুলে পাঠাতো, সেই সমস্ত বাচ্চা কাচ্চারা ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং তাদের পরবর্তী জেনারেশনগুলো একইভাবে সাফার করেছে, এটা আমরা দেখেছি। ঠিক সেরকম কোনো সরকারি প্রকল্পের যদি ঠিকঠাক ব্যবহার না হয়, সেই সরকারি প্রকল্প যদি মানুষের কাছে ঠিকঠাকভাবে না পৌঁছায়, তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া কিন্তু সমাজে তৈরি হয়, যেটা এক্ষেত্রেও হয়েছে। এবং তার ফলে শুধু না, তার ফলে কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু কিছু জেলার ডেমোগ্রাফি এমনভাবে চেঞ্জের দিকে যাচ্ছে, এবং তা সেই ডেমোগ্রাফি চেঞ্জের সাথে, সেই জনসংখ্যার সাথে এই প্রকল্পের কি সম্পর্ক আছে সে বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। দেখুন, তার আগে সবার আগে একটু পরিসংখ্যানে আসা যাক। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী, 2023 সালের সরকারের এই স্বাস্থ্যক্ষেত্রের রিপোর্ট অনুযায়ী যে সমস্ত মহিলারা প্রসূতি হয়েছে, মানে গর্ভবতী হয়েছে, তার মধ্যে 15% মহিলা তাদের বয়স হচ্ছে 18 বছরের নিচে। কিন্তু 2024 সালে যখনই কোনো সামাজিক প্রকল্প ভালোর দিকে আসবে, যেটা সরকার প্রচার করবে, তাহলে হিসাব মতো যখনই দিনগুলো আরো বাড়বে, যখনই বছরগুলো আরো বাড়বে, সুতরাং এই সংখ্যাটা আস্তে আস্তে কমা উচিত বলেই মনে হয়। 2023 সালে যদি 15% থাকে, 2024 সালে সেই সংখ্যাটা অবশ্যই কমা উচিত। যদি কমে তাহলেই বোঝা যাবে যে সরকারের এই যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো সঠিকভাবে মানুষের কাছে যাচ্ছে, মানুষ উপকার পাচ্ছে, বা সরকার বিজ্ঞাপন হিসাবে যে কথাগুলোকে ব্যবহার করছে বারবার, যে গ্রাম অঞ্চলে নাবালিকাদের সংসারের বোঝা মনে করে বাবা মা আগে বিয়ে দিয়ে দিত, সেখানে তাদের বিয়ে দিচ্ছে না, তাদেরকে পড়াচ্ছে, এই যে কথাগুলো সমাজে প্রচার করছে, আদৌ সেই কথাগুলো সত্যি কিনা সেটা প্রমাণ হয়ে যেত। কারণ দেখুন, 2023 সালে যেটা 15% ছিল, 2024 সালে সেই শতাংশ এসে দাঁড়ায় 20%। সুতরাং 23 সালে থেকে 24 সালের মধ্যে 5% তফাৎ, এবং সেটা বৃদ্ধি পেয়েছে। এবং আপনারা শুনলে আরো আশ্চর্য হবেন যে কিছু কিছু জেলা এমন হয়েছে যে জেলায় এই সংখ্যাটা আর 20-তে সীমাবদ্ধ নেই, এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 25 থেকে প্রায় 30% অবধি। তার মানে সেই জেলাতে যে সমস্ত মহিলারা গর্ভবতী হচ্ছে, তাদের বয়স দাঁড়াচ্ছে 18 বছরের নিচে, এরকম সংখ্যা 100-র মধ্যে 30-31 জন। তাহলে সংখ্যাটা কি হারে বাড়ছে একবার ভেবে দেখুন। এবং এই সার্ভে করতে গিয়ে যে তথ্যটা সামনে এসেছে, যে কিছু কিছু ব্লক আছে, এরকম 130টা ব্লক পাওয়া গেছে, যেখানে দাঁড়িয়ে এই নাবালিকা কন্যাদের গর্ভবতী হওয়ার পরিমাণটা প্রায় 35%, মানে 100 জনের মধ্যে 35 জন মহিলা গর্ভবতী হয়েছে যাদের বয়স 18 বছরের নিচে, মানে তারা হচ্ছে নাবালিকা। এরকম আরো 25টা ব্লক পাওয়া গেছে যেখানে সেই সংখ্যাটা প্রায় 30-এর ওপরে। তাহলে বুঝতে পেরেছেন যে সরকারের এই সামাজিক প্রকল্প আদৌ ঠিকঠাক ভাবে কাজ করছে, বা যাদের পাওয়ার কথা তারা কি আদৌ ঠিকঠাক ভাবে পাচ্ছে। কারণ যেখানে দাঁড়িয়ে সরকার এই সামাজিক প্রকল্পকে এমনভাবে ভোটের উদ্দেশ্যে ব্যবহার করছে যে শুধুমাত্র এই সরকারি প্রকল্পগুলো যাদেরকে মানুষের সুবিধা দেওয়ার কথা, যাদের কাছে মানুষের পৌঁছানোর কথা, তাদের কাছে সরকার না পৌঁছে যাদের দরকার নেই তাদেরকেও দিয়ে দিচ্ছে, যার জন্য গ্রাম অঞ্চলের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি একই রকম রয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, যেহেতু নাবালিকারা এরকম এত বেশি পরিমাণে গর্ভবতী হয়ে যাচ্ছে, যার ফলে শিশু এবং মার দুজনেই বিপদের সংখ্যা দিন দিন বাড়তে চলেছে, দিন দিন বেড়ে যাচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে, পুষ্টি কম সেই সংখ্যা বাড়ছে, প্রোটিন কম সেই সংখ্যা বাড়ছে। সুতরাং প্রসূতিরা যে সমস্ত বাচ্চার জন্ম দিচ্ছে, সেই সমস্ত বাচ্চাকে বাঁচিয়ে রাখা এখন এই ডাক্তারদের ক্ষেত্রে খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। এবং আরো একটা খবর আপনাদের দিই, এই নাবালিকাদের প্রসূতি, এই সংখ্যা নিয়ে আগে সরকার উদ্বিগ্ন ছিল অন্তত মাত্র 2টো জেলায়, সেটা হচ্ছে মালদা আর মুর্শিদাবাদ।
কিন্তু বর্তমানে সরকার একাধিক জেলায় আরো দুশ্চিন্তায় পড়েছে। এই সংখ্যার পরিমাণ বাড়তেই শুরু করেছে। যে জেলাগুলোতে আগে অনেকটা কম ছিল তার মধ্যে রয়েছে বসিরহাট, রয়েছে পূর্ব বর্ধমান, রয়েছে উত্তর 24 পরগনা, রয়েছে দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলো রয়েছে বীরভূম। এই সমস্ত জেলাগুলোয় দিনের পর দিন এই সংখ্যা বাড়তেই চলেছে। তাহলে বুঝতে পারছেন এই সমস্ত এলাকায় সংখ্যাটা কাদের বাড়তে চলেছে? এই সমস্ত এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 2011 সালে আদমশুমারি অনুসারে জনসংখ্যার হিসাবে যা জনসংখ্যা ছিল, আগামী 2025 সালে নতুন করে জনসংখ্যা আসছে, সেই জনসংখ্যার রিপোর্ট দেখে নেবেন। জনবিস্ফোরণ ঘটবে, জনবিস্ফোরণ ঘটবে। কিছু কিছু জেলায় সংখ্যালঘুরা আর সংখ্যালঘু থাকবে না, তারা সংখ্যা গুরুতে পরিণত হবে। তারা সংখ্যা গুরুতে পরিণত হবে আর তাদের মধ্যে এই সংখ্যার পরিমাণটা কিন্তু প্রচুর বেশি। তাদের মধ্যে এই সংখ্যার পরিমাণটা প্রচুর বেশি। আপনাদের আর একটা তথ্য দিই, জেলা ওয়াইজ যেখানে বীরভূমে এই মুহূর্তে দাঁড়িয়ে নাবালিকা প্রসূতি হয়েছে তার সংখ্যা হচ্ছে 26%, মানে 100 জনের মধ্যে 26 জন। মুর্শিদাবাদে 29%, মানে 100 জনের মধ্যে 29 জন। মালদায় প্রায় 27%, 100 জনের মধ্যে 27 জন। বসিরহাটে সংখ্যাটা দাঁড়িয়েছে 26%, মানে 100 জনের মধ্যে 26 জন নাবালিকা তারা গর্ভবতী হয়েছে। বিষ্ণুপুরে এই সংখ্যাটা কিন্তু দাঁড়িয়েছে প্রায় 24%। সুতরাং এটা অত্যন্ত ভয়ের কারণ, ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবে। আপনি বুঝতে পেরেছেন যে 100 জনের মধ্যে 30 জন মহিলা যদি তারা নাবালিকা হয়, তারা গর্ভবতী হয়, তার মানে তাদের বয়স 18 বছরের নিচে, কাউর 17, কাউর 16, কাউর 15, কাউর 15। সুতরাং তাদের 30 বছর 32 বছর অব্দি তারা কটা সন্তানের জন্ম দেওয়ার মতো তাদের মধ্যে প্রবণতা থাকবে? ভেবেছেন একবার কটা প্রবণতা থাকবে? ঠাকুর করুক তাদের সন্তানগুলো যদি সুস্থ থাকে, তাহলে তাদের মধ্যে সন্তান ধারণের ক্ষমতা আরো থেকে যাবে। সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার ক্ষেত্রে একবার ভেবে দেখেছেন? শহর অঞ্চলে যারা শিক্ষিত মানুষ আছেন, একবার ভেবে দেখেছেন যে আপনারা যারা এখানে সংখ্যাগুরু হিসাবে রয়েছেন, যারা মনে করছেন আমার একটা সন্তান যথেষ্ট, একটা সন্তানের এগেনস্টে সংখ্যালঘুদের তখন 10টা সন্তান দাঁড়াবে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে পশ্চিমবঙ্গের পুরো ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাবে। কোথায় নিয়ে দাঁড় করাবেন নিজেদের ভাবতে পেরেছেন? এই ঢপ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার ক্ষমতায় এসেছে। চারিদিকে দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, কন্যাশ্রী রূপশ্রীর টাকা যার অ্যাকাউন্টে যাওয়ার কথা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, যার ফলে গ্রামের মানুষ, নিতান্ত গরিব মানুষ, তারা এখনো পর্যন্ত নাবালিকাদের, মেয়েদের সংসারের বোঝা মনে করছে। দেখছেন না সরকারি স্কুলে দিনের পর দিনে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। তার মানে কি? তার মানে তাদেরকে সরিয়ে নিয়ে আসছে। সেই সমস্ত ছাত্রীদের যারা নাবালিকা, তাদের বিয়ে দিয়ে দিচ্ছে, তাদের পড়াচ্ছে না। সরকারি স্কুল দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে। তাদের খাওয়াবে কি গ্রামের মানুষ? সেই চিন্তা করছে। সুতরাং কোন জায়গায় পশ্চিমবঙ্গ দাঁড়িয়েছে, এই খবরগুলো হয়তো আপনারা চোখ বোলালেও হয়তো শুধু বুলিয়ে চলে যান। আগামী দিনে, আগামী ভবিষ্যতে এর প্রভাব কি পড়তে চলেছে পশ্চিমবঙ্গে, সেই প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনার উপরে কি আসবে, এ বিষয়ে যদি একটুখানি আপনারা চর্চা করেন, তাহলে আপনারাও হয়তো বুঝে যাবেন। কি মনে হয়, আপনারা কি ভাবছেন? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।